সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা জিন্দাবাদ, চায়ের আড্ডা যারা এসছেন তাদের সকলকে আন্তরিক 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 শুভেচ্ছা। তারকদা ছিলেন, মৃত্যুন রয়েছে, তৌসিফ সবে বলল, প্রদীপ্ত রয়েছে, নীলাঞ্জন, মিঠু, প্রতাপ সহ বিভিন্ন যারা কেউ একক উদ্যোগে, কেউ একটা গ্রুপ করে নিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের লড়াইটাকে আপনারা যে টান টান উচ্চতায় নিয়ে গিয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে নমস্কার করি, সেলাম জানাই, স্যালুট করি। আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া এ লড়াই সম্ভব নয়। আমরা দাঁড়িয়ে আছি 21শে জুলাইয়ের প্রাক্কালে, ফলে 21শে জুলাই দিয়েই শুরু করব। খুব সবিস্তার বলবো না, কারণ এগুলো মোটামুটি সবার জানা। কেন 21শে জুলাই? সচিত্র পরিচয়পত্রের জন্য। আজকে আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে যে সচিত্র পরিচয়পত্র আছে, ওটা সেই 1993 সালের 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অবদান। আর 14 জন শহীদ, 13 জন শনাক্ত, একজনকে শনাক্ত করা যায়নি। 14 জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সচিত্র পরিচয়পত্র শুধু বাংলা না, ভারতবর্ষের বুকে ইতিহাস হয়েছিল। কেন মহাকরণ? কারণ তখন মুখ্য নির্বাচন আধিকারিক তিনি মহাকরণে বসতেন, সেই কারণে মহাকরণ অবরোধ। সিপিএম বলে মহাকরণ দখল করতে গেছিল, মিথ্যা কথা বলে। আর সেদিনকে যে জনসমুদ্র ছিল, সেদিন যদি দখল করার হতো, সিপিএম এর কোনো 14 গোষ্ঠী এসে কেউ বাঁচাতে পারত না। কিন্তু সেটা উদ্দেশ্য ছিল না, সেটা করা হয়নি। সিপিএম বলে সমাজ বিরোধীরা আক্রমণ করেছিল। যারা মারা গেছেন তারা প্রত্যেকে রাজনৈতিক কর্মী, কোনো ক্রিমিনাল কেস নেই। তৎকালীন যুব কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে যারা সচিত্র পরিচয়পত্রের দাবিতে গেছিলেন, তারা সমাজ বিরোধী ছিলেন না। সিপিএম বলে পুলিশকে আক্রমণ করেছিল। সেদিন পুলিশ হসপিটাল থেকে শুরু করে শহরের কোন হাসপাতালের একজন পুলিশেরও ইনজিওর্ড হওয়ার রেকর্ড ছিল না। একতরফা ঠান্ডা মাথায় হত্যার রাজনীতি হয়েছে, গণহত্যা হয়েছে, যাতে কেউ সিপিএম এর বিরুদ্ধে আর কথা বলার ভবিষ্যতে দেখাতে পারে। তার আগে আমি স্বভাবতই, তখন তো তৃণমূল একটু পরে হয়েছে, তখন আমি ছাত্র পরিষদ করে আমাদের এক কর্মীকে সে গুলি করে মারলো। আমরা তখন, অশোক দেব আমাদের নেতা ছিলেন, একদিন লালবাজারে গিয়ে সিপির ঘরের সামনে উদম ঝামেলা, বিক্ষোভ আমরা সব করলুম। ওখান থেকেই সব অ্যারেস্ট করেছিল। এসব করে টোরে তারপর আমি সাংবাদিকতা এসে গেছি। 21শে জুলাই 1993 আমি তখন আজকাল পত্রিকায়, আমার দায়িত্ব ছিল সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন তার কভারেজ। ফলে আমি সকালেই পৌঁছে গেছিলাম ওনার বাড়ি। সকাল থেকে তখন মানিকদা ছিলেন, আর মমতাদির সেই ঐতিহাসিক টেলিফোন নাম্বারটা ছিল, শেষটা 3000 ল্যান্ডলাইন। মানিকদা সকাল থেকে ফোন ধরছেন বিভিন্ন জায়গা থেকে। তখন তো হাতে হাতে ফোন নেই। ট্রেন অবরোধ করে দিয়েছে, গাড়ি ভাঙচুর করছে, রাস্তা আটকে দিয়েছে, ইট মারছে, পাথর মারছে, অর্থাৎ আসতে দেবে না। মমতাদি বেরোলেন, প্রথমে মেয়র রোড গেলেন। মেয়র রোডে তখন এক প্রস্থ গন্ডগোল হয়ে গিয়েছে। আর একটা জিনিস জেনে রাখবেন, সাধারণভাবে যে বড় সমাবেশের যে একটা বিজ্ঞান থাকে, একদিকে জনসমাবেশ, একদিকে পুলিশ, মাঝখানে স্টেজটা হয়, এটা কিন্তু একটা বিজ্ঞান, যাতে
রেসপন্সিবল লিডারশিপ যে দলেরই হোক তারা থাকেন, তারা স্পিচ দেন, ফলে ওই স্টেজটা কার্যত মব আর পুলিশের মধ্যে ব্যারিকেড হয়ে থাকে। এটা কিন্তু একটা প্রশাসনের দৃষ্টিতে এটা একটা পয়েন্ট, কারণ মব তো তার নেতাকে শুনতে আসছে, নেতার পেছনে পুলিশ থাকছে। মেয়র রোডে সেদিনকে স্টেজটাই করতে দেয়নি, স্টেজ করতে দেয়নি। একদিকে জনসমুদ্র, মুখোমুখি পুলিশ, মাঝখানে একটা ম্যাটাডোর মোচার খোলার মতো ভাসছে, 6টা চোঙ। কে শুনবে? যারা পেছনে আছে এগোতে চাইছে, স্টেজ করতে দেয়নি পুলিশ। সিপিএম এর হারমাদরা ইট পাটকেল মারলো, লাঠি চালালো, মমতাদি ঢুকলেন। পঙ্কজ ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র ওনারা ছিলেন ওখানে। মমতাদি বললেন তোমরা মিটিং চালাও, কোনো গন্ডগোল যেন না হয়, আমি ব্রেবন রোড থেকে আসছি। ব্রেবন রোডের দিকে গেলেন, কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে উল্টো দিক থেকে একটা স্কুটারে সৌগত রায় আসছে, ধুতি টুতি সব খোলা, এলোচ্ছে রাস্তায়। সৌগত রায় শুধু রয়েছেন স্কুটারের পেছনে, তার ধুতি টুতি সব পেছনে রাস্তা দিয়ে আসছে। কি সৌগতটা এই অবস্থা? মমতা তুমি ওখানে যেও না, মারছে, মঞ্চ ভেঙে দিয়েছে, ইলেকট্রিক কেটে দিয়েছে, ওপর থেকে পাথর মারছে, বোম পড়ছে, বোতল আসছে, কত লোক আহত, তুমি যেও না। মমতাদি বললেন আমিই তো যাব, আমার ছেলেদের মারছে। গাড়ি থেকে নামলেন, হাঁটতে শুরু করলেন। বাঁদিকে জিপিও, ডান দিকে রাইটার্স, মাঝখানে রোড ডিভাইডার। জিপিওর দিক দিয়ে হাঁটলেন মমতাদি আর বললেন রাইটার্সের দিকে কেউ তাকাবে না, ওদের আমরা ঘেন্না করি। রাইটার্সের দিকে কেউ তাকাবে না, ওই দিকে তাকিয়ে কেউ কিছু বলবে না। সিপিএম এর শেখা উচিত। তারপরে বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স দখল করতে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স দখল করতে গেলে জিপিওর ফুটপাথ দিয়ে সোজা যেতেন না, ডান দিকে ঘুরে যেতেন, রাইটার্সটা এমনি দখল হয়ে যেত। সিপিএম কেন, পুলিশ সরে গিয়ে স্যালুট করে ঢুকিয়ে দিত। কিন্তু সেটা মমতাদি চাননি, করেননি। এটা আমাদের উদ্দেশ্য কারুর ছিল না সেদিন। যাই হোক, ব্রেবন রোডের পেছন দিয়ে যখন ঢুকছে, ভয়ঙ্কর পরিস্থিতি, চিন্তা করতে পারবেন না। গর্জন আসছে সমুদ্রের, আর্তনাদ, হুঙ্কার। আর ক্রিকেটে যেরকম ব্যাট করে তেমনি লাঠি ঠুকে ঠুকে হারমাদরা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে মমতাদিকে, আর পাথর ইট ছুড়ে আসছে সামনে। পুরো রাস্তাটা জুতো টুতোয় ভর্তি, পাথর, ইট পাথর, ভাঙা বোতল। মমতাদি কাছাকাছি যেতেই একটা বিরাট দল এগিয়ে এসে তাকে বিচ্ছিন্ন করে দেয়ালের দিকে নিয়ে চলে গেল। ভয়ঙ্কর পরিস্থিতি। কি করে একজন মহিলা হয়ে ওটা সামলেছেন। আর সেই সময় সেই ঐতিহাসিক দৃশ্য, ওইখানে মমতাদিকে অকথ্য নির্যাতন করছে, দুজন পুলিশ বন্দুক তুলছে, আর মমতাদির পিএসও মাইতিদা ছিলেন, পূর্ব মেদিনীপুরে বাড়ি। মাইতিদা রিভলভার বার করে বলেন আমি গুলি চালাতে বাধ্য হব, কারণ আমার ডিউটি ওনার প্রোটেকশন। মাইতিদা যদি রিভলভার না বার করতেন, সেদিন ওখান থেকে মমতা ব্যানার্জির ডেড বডি বেরোতো। কোন ক্রমে ওখান থেকে মমতাদিকে নিয়ে টি বোর্ডের সামনে ওই ট্রাফিক স্ট্যান্ডটায় শোয়ানো হলো। সেখান থেকে একটা পুলিশের গাড়ি মমতাদিকে, সম্ভবত ডিসিএসবির গাড়ি, সাদা অ্যাম্বাসাডার, ব্যাক করে এসে মমতাদিকে তুলে নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে আর কোনো পুলিশের গাড়ি নেই। অনুমান করেছিলাম যে গাড়িটা ব্যাক করছে, ফলে আমাদের গাড়িটা নিয়ে আমরা তৈরি ছিলাম, ফলো করলাম। মমতাদিকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি, পেছনে আমার গাড়ি, মানে আজকালের গাড়ি। গঙ্গার ধারে সিনেমার মতো দৃশ্য, সামনে দেখছি গাড়িটা এইরম এরম করছে, আর মমতাদির বোধহয় একটু জ্ঞান ফিরেছে, দরজা খুলে যাচ্ছে, চলন্ত গাড়ি থেকে মমতাদি বেরোবার চেষ্টা করছেন, আবার কেউ তাকে ডেকে নিচ্ছে। সৌগতদা গাড়িতে ছিল, আর একজন ছিলেন, তিনি এখন আমাদের দলে নেই, আমি নাম বলছি না। আচমকা ক্যাচ করে দাঁড়ালো প্রিন্সেপ ঘাটের সামনে, মাঝ রাস্তায়। কোন ক্রমে মমতাদি দাঁড়াবার অবস্থায় নেই, ঘোরের মধ্যে। দিদি আমার গাড়িতে তুলে নিলাম মমতাদিকে, সামনে ড্রাইভারের সামনে, পাশে আমি, পেছনে আমার এক সহকর্মী
সৌগতদা আর একজন, তাদের কোলে শুইয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখনও বলছেন আমার একবার মেয়ো রোডে নিয়ে যাবে, গাড়ি ঘুরিয়ে মেয়ো রোডে গেলাম, তখন গোলাগুলি চলে গেছে, মৃতদেহ, রক্তারক্তি, আহত, আর্তনাদ, একটা নারকীয় পরিস্থিতি। মেরেছে সবাইকে, শরীরে মেরেছে, কোনো শূন্যে গুলি সেদিন চলেনি। টিপ করে যুব কংগ্রেসের কর্মীদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মেরেছে, সিপিএম বিরোধীদের মেরেছে। মিনতি অধিকারী তখন ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী, দেখি মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে, দিদি উঠে আসুন। তুলে নিলাম, আমার গোটা শার্ট রক্তে ভিজে গেল, আমার কিছু না, কারণ আমার ডান দিকে ড্রাইভারের পাশে মিনতিদি বসছিলেন, ওনার বাঁ দিকটা পুরো ফেটে রক্তটা জামায়। গেলাম এসএসকেএম পিজি হাসপাতাল, পেছন দিয়ে ঢুকলাম উডবার্ন ওয়ার্ডের সামনের মাঠটায়, মমতাদিকে কোনোভাবে নামিয়ে শোয়ানো হলো মাঠে। সৌগতদা বললেন আমি সুপারের ঘর থেকে আসছি, যেতে পারলেন না। কেন না, ইচ্ছাকৃতভাবে সিপিএম এর কর্মচারীরা সুপারকে ঘেরাও করে রেখেছে, বুঝলো। ওদিকে ডেড বডি ঢুকছে, ইনজিওর্ড লোকেরা ঢুকছেন, আর সুপারকে ঘিরে সিপিএম বসে আছে। ওটা ঘেরাও নয়, ওটা হচ্ছে যেন ওদের কোনো চিকিৎসা না হয়, বিনা চিকিৎসায় বাকিগুলো মরে, সুপারকে আটকে রেখেছে সিপিএম। ঘটনাচক্রে আমার বাবা পিজি হাসপাতালে ডাক্তার ছিলেন, খবর দিলাম, এসে বললেন রাখিস না, নিয়ে চলে যায় এখান থেকে। সৌগতদা বললেন চলো উডল্যান্ডসে গিয়ে ভর্তি করে, এছাড়া উপায় নেই, আর এখানে ফেলে রাখা যাবে না। নিয়ে গেলাম উডল্যান্ডসে ভর্তি করে, তারপর ওখান থেকে বেরিয়েছি। একটা নারকীয় পরিকল্পিত গণহত্যা। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা জিনিস দেখালেন সুস্থ হয়ে বেরোবার পর। প্রথম কাজ শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো। কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি হলো, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো, জনগণের কাছে আবেদন করা হলো, মানুষ টাকা দিলেন, শহীদদের পরিবারকে অর্থ সাহায্য, পরে পর্যায়ক্রমে চাকরি। শুধু তাই নয়, তার সঙ্গে 21শে জুলাই এই তারিখটাকে যেন উনি ক্যালেন্ডারে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করে দিলেন। আজকে নতুন বছরের ক্যালেন্ডার যখন বেরোয়, বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা সবাই দেখি, কেউ দেখি আমরা পুজোটা কবে পড়লো, মহালয়া কি বার, কেউ দেখেন ঈদটা কোন সময় পড়ছে, কেউ দেখেন বড়দিন ছুটি হবে, বড়দিনের কি বার, আর পুজো দেখুন বা ঈদ দেখুন বা বড়দিন, সবাই মিলে প্রথমে দেখে 21শে জুলাইটা কোন তারিখে পড়ল। 21শে জুলাইটা একটা আবেগ। 21শে জুলাই বাংলা রাজনীতিতে একটা প্রতীক যে রাজনীতিটা কোন দিকে মোড় নিচ্ছে। আপনারা যারা আছেন আমরা সহকর্মী, আপনি আমার সহকর্মী, আমি আপনার সহকর্মী, একটু ভাগ করে নিয়ে ভাববেন। 1993 ঘটনা, 94 থেকে 97, 94 থেকে 97 এর 21শে জুলাইয়ের ক্যারেক্টারটা কি ছিল? ছিল গোটা বাংলা বলছে মমতা ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। সিপিএম এর বিরুদ্ধে লড়াই, পাশাপাশি কংগ্রেসের মধ্যে থেকে লড়াই। কারণ কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে বাংলায় সিপিএম বিরোধী লড়াইতে ছাড়পত্র দিচ্ছে না কংগ্রেস নেতৃত্ব। তাই লড়াইটা একদিকে সিপিএম এর বিরুদ্ধে, অন্যদিকে কংগ্রেসের ভেতরে 1994 থেকে 1997 সালের 21শে জুলাই জনজোয়ার বলল মমতাদি আপনি যা করবেন সঙ্গে আছি, নতুন দল করুন সঙ্গে, যা হবে মমতা ব্যানার্জি শেষ কথা। 9ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্লেনারি করলো এআইসিসি। 9ই আগস্ট 97 মেয়ো রোডে গান্ধী মূর্তি পাদদেশে জনসমুদ্র করে
ইনডোরের বদলা আউটডোর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি করলাম, পঙ্কজ ব্যানার্জিকে সভাপতি করে দলের মধ্যে থেকেই এই কমিটি লড়াই করবে। 22শে ডিসেম্বর 1997 কংগ্রেস ঘোষণা করলো মমতা ব্যানার্জি বহিষ্কৃত, আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আমি তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। 1998 পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে জন্ম নিল ভারতবর্ষের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করা বাংলার জনগণের কণ্ঠ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এরপর থেকে 2007-08 কখনো কঠিন, কখনো নির্বাচনী সংখ্যায় আমরা কমে গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি কমে গেছে 1, এমএলএ কমে গেছে। 7-8-এর পর আবার সিঙ্গুর নন্দীগ্রাম মাথা তুলছে। কিন্তু যখন নির্বাচনী অঙ্কে সিপিএম এর জালিয়াতিতে আমাদের জনপ্রতিনিধি কম, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মবিশ্বাস দিয়েছে এই 21শে জুলাই, যখন মঞ্চে দাঁড়িয়েছেন সামনের জনসমুদ্র, জনগর্জন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে লড়াই করার অক্সিজেন পেয়েছেন, আত্মবিশ্বাস পেয়েছেন। এরপর 2011 পরিবর্তন হলো, ব্রিগেডে আমরা শহীদ তর্পণ করলাম। একই সঙ্গে পরিবর্তনের পর প্রথম সমাবেশ 21 জুলাই। তারপর থেকে দেখুন আজ পর্যন্ত বাংলার রাজনীতির ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। অর্থাৎ যে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দীর্ঘ যাত্রাপথ, সেই সিপিএম রিজেক্টেড কে উঠে আসছে? বিজেপি এখন কেন্দ্রে, বিজেপি এখন রাজ্যের তথাকথিত প্রধান বিরোধী দল। সিপিএম আর কংগ্রেস শেষ। বিজেপি আসলে কিন্তু এখন সিপিএম এর প্রেতাত্মা, কারণ বিজেপির মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে আছে সিপিএম এর আত্মাটা। তৃণমূলের ভোট কমেনি, তৃণমূলের ভোট কমেনি, সিপিএম এর ভোট কমেছে। ওই ভোটটা পার্সেন্টেজ দেখুন বিজেপির বেড়েছে। কোথা থেকে এলো ভোটটা? সিপিএম আর কংগ্রেস নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, ভোটটা দেয় বিজেপিকে। মুখে বলে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর ফিস করে বলে বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এরকম একটা অদ্ভুত ক্যারেক্টার। আগে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, অপশাসনের বিরুদ্ধে লড়াই, এখন তার সঙ্গে ধর্ম যোগ করে দিয়েছে। আমি প্রচন্ড লেগেছি। কালকে পরশুদিন গিয়ে কেএফসির চিকেন খাওয়া বন্ধ করেছে। এত বড় অসভ্য, এটা কোনো কথা? ওকে মাছ মাংস খাবে না, চিকেন খাবে না। আরে যারা আমিষ খাবে খাবে, যারা নিরামিষ খাবেন খাবেন। আমরাও তো পুজোর দিন নিরামিষ খাই না, কিন্তু তা বলে কেএফসিতে গিয়ে চিকেন বন্ধ করবি তোরা? যাই হোক, রসিকতা বাদ দিয়ে, কে কি খাবে, কে কি পরবে, এটা রাজনীতির ইস্যু হতে পারে না। এখন বিপদটা আমাদের সংস্কৃতির উপর চলে আসছে, আমাদের ভাষার উপর চলে আসছে। বাংলা বললে বাংলাদেশি ভাবা যায়। কারা বলছে বড় বড় কথা? বাংলা বললে বাংলাদেশি। আরে ভাই, মনে রাখিস, যখন তোদের প্রধানমন্ত্রী, যখন কোনো রাষ্ট্রপতি, যখন কোনো অফিসিয়াল প্রোগ্রামে ঢোকেন, যে গানটা বেজে ওঠে সেটা জনগণমন, তাতে তোরা দাঁড়িয়ে উঠিস, সেইটা বাংলা ভাষায় লেখা। যখন সগর্বে বক্তৃতা দেওয়ার সময় বন্দে মাতরম
বন্দে 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 বাংলা 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 মাতারাম, বাংলার মা, দেশের মা। জনগণ মন থেকে বন্দে মাতারাম বাংলায় লেখা। ভারতবর্ষের 22টা স্বীকৃত ভাষার একটা বাংলা, কোন রাষ্ট্রভাষা নেই, 22টা ভাষাই সমান। তোমরা কোনো অবস্থায় বাংলাকে, বাঙালিকে আঘাত করতে পারো না, তোমাদের কোনো অধিকার নেই। জয় বাংলা। এবারের লড়াইটা আসছে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সমাজের 2-4টে খারাপ ঘটনা বাংলা সিপিএম এর জমানায় আরো বেশি ঘটতো, অন্য রাজ্যে বেশি ঘটে, বাংলায় কম। কিন্তু একটাই বা ঘটবে কেন? আরজিকর বলুন, কসবা বলুন, 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে। আর ওড়িশায় কি ঘটে চলেছে? কালকে আবার পুরীতে একটি মেয়েকে অগ্নিদগ্ধা, 13 বছর বয়স। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সরকারি হাসপাতালে ঢুকে নার্সের গলা কেটে খুন করে দিল। গুজরাট বিলকিস, ধর্ষণ, খুন, যাবজ্জীবন কারাদণ্ড, জেলের গেট খুলে মালা পরিয়ে বার করলো। ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। আর তার মধ্যে এই অতৃপ্ত আত্মা সিপিএম। আমার আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা সর্বাত্মকভাবে বিজেপির বিরোধিতা করব, কিন্তু সিপিএম কে এক কণা জমি ছাড়বেন না। ওগুলো কিন্তু সাপের জাত। রাজনৈতিকভাবে মেরেছেন, রাজনৈতিকভাবে কার্বলিক অ্যাসিডটাও দেবেন, নইলে ওই বিষ দাঁতের বিষটা নিয়ে বিজেপি ইঞ্জেকশন দিচ্ছে সমাজকে বিষাক্ত করার জন্য। মুখে বড় বড় কথা। সিপিএম এর দেখুন, আমাদের নতুন প্রজন্ম যারা, আজকে আপনাদের অনেকেরই বয়স অনেকটা কম। আমরা ক্ষমতায় আছি 11 সাল থেকে 14 বছর হয়ে গেল। 11 সাল থেকে আমরা ক্ষমতায় আছি। ফলে নতুন যারা এসছেন, অনেক তো নতুন ছেলে মেয়ে রাজনীতিতে আসছেন। তাদেরকে কিন্তু তার আগে কোন পরিস্থিতিতে আমরা লড়াই করে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বারবার আক্রান্ত হয়েছেন, বাংলায় কি ভাবে। আজকে আপনি দেখুন, পাড়ার কোনো দোকানে সন্ধ্যেবেলা আচমকা গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই হ্যারিকেন আছে? বলবে না, হ্যারিকেন তো পাওয়া যায় না। লম্ফ হবে না? লম্ফ তো নেই। ওগুলো বাম জমানায় ছিল মূল বস্তু, দোকানের সামনে টাঙানো থাকতো। লোডশেডিং নেই কোথাও, স্থানীয় কোনো বিভ্রাট, সেটা আলাদা। নারী নির্যাতন, দুর্নীতি, চাকরি নিয়ে বলছে, নতুন প্রজন্ম নিয়ে বলছে। ইংরেজি বলা বন্ধ করে দিয়েছিল, ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছিল। সরকারি জায়গায় ইংরেজি শিক্ষা হবে না, বেসরকারি ইংরেজি স্কুল হবে, নেতাদের ছেলেমেয়েরা সেখানে পড়তে যাবে সিপিএম এর। কম্পিউটার ঢুকতে দেব না। এই গড়িয়াহাট হংকং ব্যাংক 8-এর দশক, 2টো কম্পিউটার বসিয়েছিল, ভেঙে চুরে ধর্মঘট করে কম্পিউটার বসাতে দেব না। আমাদের একের পর এক জেনারেশন অন্য রাজ্যে চলে গেল। সব থেকে শেষে আমাদের এই এখানকার আইটি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে আজকে আইটিতে বিপ্লব চলছে। তার আগে কয়েকটা জেনারেশন চলে গেছে, মনে করাতে হবে। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 4-5টা প্রজন্ম একসঙ্গে লড়ছে। অনেক সিনিয়ররা লড়ছেন, আবার জুনিয়র যারা তরুণ তুর্কিরা আসছে। এখানে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আপনারা মানে আমরা সবাই সোশ্যাল মিডিয়া, একটা বক্তৃতায় নিশ্চয়ই পৌঁছানো দরকার, ডোর টু ডোর পলিটিক্স দরকার, কিন্তু এখন প্রত্যেকের কাছে ফোনে সমস্ত চলে আসছে। এবং এই তথ্য প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিক আছে। মিথ্যা কুৎসা বিজেপির আইটিসের, সেখানে আমাদের ছেলেমেয়েরা যেভাবে লড়ছে, আমি তাদের কুর্নিশ জানাই। এই লড়াইটা
সাধারণভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সমাজে আপনাদের যে প্রভাব পড়ছে, মনে করিয়ে দিন, মমতাদির উন্নয়ন ক্যাম্পেনে আনুন, ওদের অপশাসন, বিজেপির বাংলার প্রতি বৈষম্য, অন্য রাজ্যের তুলনা আনুন, সিপিএম যা কুৎসা করবে জবাব দিন, আর আমাদের দলটাকে ঠিক রাখার জন্য কিন্তু আপনাদের ভূমিকা অপরিসীম। সিপিএম এর খারাপগুলো থেকে আমরা বাংলাকে মুক্ত করব, মুক্ত করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত করেছেন। আজ বাংলা আবার দেশকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সিপিএম এর খারাপগুলো থেকে কিন্তু আমাদের শিক্ষাও নিতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সিপিএম এর মধ্যে কাজ করেছে মেদ, কাজ করেছে শরীরে মেদ, ক্ষমতার মেদ। দলের মধ্যে গোষ্ঠী উপগোষ্ঠী, সিপিএম আর বামফ্রন্ট ঝাঁঝরা হয়ে গেছিল, নেতাদের মধ্যে ঔদ্ধত্য চলে এসেছিল, স্থাবকদের দ্বারা পরিবৃত হয়ে গেছিল সিপিএম এর নেতারা। সাধারণ মানুষকে মানুষ বলে মনে করেনি। আমি কি পছন্দ করছি আর আমার চারপাশের লোক কি পছন্দ করছে, সেইটাই সিপিএম এর নেতারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। এই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর এগুলো অবিরাম মনে করিয়ে দিতে হবে কিন্তু আপনাদের, যাতে আমাদের গোটা দলটা আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য আরো শক্তিশালী থাকে। সিপিএম এর ভাইরাসগুলো যেন আমাদের দলে এসে না ঢুকতে পারে। ভুল বললাম কিছু? ক্ষমতায় থাকার সুফল অনেক, মানুষের কাজ করা যায়, আবার ক্ষমতার সাইড এফেক্ট আছে, যে সাইড এফেক্টে সিপিএম শূন্য হয়ে গেছে। আমাদের ওই অংশটা থেকে শিক্ষা নিতে হবে যে সিপিএম এর যে যে কারণে বিচ্যুতি, সিপিএম এর যে যে রোগগুলো সিপিএম কে মানুষের কাছ থেকে সরিয়ে দিয়েছে, সেগুলো যেন আমাদের দলের মধ্যে কোনো অবস্থায় মাথা তুলতে না পারে। এটা নিয়ম, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এটা সমাজে নিয়ম, নানা ধরনের সমস্যা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বারবার বলছেন সেই সমস্যাগুলো থেকে মুক্ত হতে হবে। মমতাদিকে সামনে রেখে, অভিষেককে সেনাপতি রেখে আমরা আসুন এমন ভাবে এই লড়াইটা নিয়ে যাই যেখানে আরো কয়েক বছর, দশক বলাই ভালো, এই কারা সিপিএম এর লিডারশিপ, কারা না আগুন পাখি না সাবমেরিন, কিসব নাম, নিজের পাড়ার বুথে পার্টিকে জামানত জব্দ করায়, তারা শুধু এসে জ্ঞান দিতে এসছে ফেসবুকে। এই যে শ্রীমান অরূপ, মৃত্যুন বা আমরা যারা টিভিতে যাই, আচ্ছা বলুন দেখিনি, টিভিতে 2 মিনিট অরূপের জন্য আর 2 মিনিট শূন্য সিপিএম, 2 মিনিট শূন্য কংগ্রেস, 2 মিনিট বিজেপি, 2 মিনিট বুদ্ধিজীবী সেজে আসা 2-4টে তৃণমূল বিরোধী, ওই আবার একটা সিপিএম আইনজীবী। ফলে আলটিমেটলি দেখবেন তৃণমূলের বক্তা 2 মিনিট লড়াই করছে আর 14 মিনিট তাকে আক্রমণ করছে বিপক্ষ মুখোশ পরে, আর সেই মুখোশটা খুলে দেওয়ার দায়িত্ব তারপর কিন্তু মোবাইলে আপনাদের মতো সৈনিকদের হাতে, আমাদের মতো সৈনিকদের হাতে। একটা 50 মিনিটের শোতে একজন বক্তা যত ভালো বলুক, একজন বক্তা এরা যত ভালো বলুক, সবটা ওদের কভার করতে দেবে না। কিন্তু আপনারা 500 জন মিলে যখন নামবেন, তখন এরা কোথায় যায় আমরা দেখব। প্রত্যেকটা মানুষের হয় বাড়িতে নয় মোবাইলে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে স্পর্শ করবে তখন আপনাদের এই বার্তা। ফলে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি জানি অনেক সমস্যায় আপনারা কাজ করেন, আপনারা নিঃস্বার্থে এবং নিঃশর্তে। আমি এমন অনেক ভাই বোনকে জানি ফোনটা রিচার্জ করাবে কিভাবে সেই টাকাটাও জোগাড় করতে হয়,
কিন্তু যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে কোনো কুৎসা করে, তখন তার রক্তটা এতটাই গরম হয়ে যায় যে যেখান থেকে হোক তার নেবে, সর্বাত্মকভাবে সে কিন্তু এই লড়াইয়ের ময়দানে নেমে যায়। আপনারা নেতাদের থেকে কোনো অংশে কম নন। আজকে তো আমরা অনেকেই অনেককে চিনি, নামে জানি, তার কারণ এই সোশ্যাল মিডিয়া আলাপ করিয়ে দিচ্ছে। এবং আপনারা যারা সক্রিয় তাদের সঙ্গে তো কার্যত নিয়মিত একটা আপনাদের সামনে আর একটা দিন আসছে। কাল 21শে জুলাই জনসমুদ্র হবে। এই শকুনের রাজনীতি যারা করছে দেখবেন আবার 9ই আগস্টের আগে পরে জেগে উঠবে, অভয়া নিয়ে জাগবে এরা বলবে ন্যায় বিচার পাইনি, মিথ্যা কথা, মানুষকে বলবেন মিথ্যা কথা। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট কলকাতা পুলিশ করেছে। আপনারা গেছিলেন সিবিআই চাইতে, এখন আপনারা বলছেন সিবিআই বিচার দেয়নি, আপনাদের দায়। ট্রায়াল হয়েছে। সব থেকে বেশি যে পয়েন্টে জোর দেবেন এই ট্রায়াল বিষয়টায়, 3টে কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে কিন্তু ওনাদের সর্বোচ্চ আইনজীবীরা ছিলেন। তাহলে আজকে আপনি বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে বলছি, আপনি কেন তদন্ত নিয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন? আপনার আইনজীবীরা কোথায় গেলেন? আপনি তো ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপনি সুযোগ পেয়েছিলেন কথা বলার, বলেননি তো, অথবা সেই বলাটা ভিত্তিহীন ছিল, কোর্টে মান্যতা পায়নি। যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, আমরা আত্মবিশ্বাসী। কলকাতা পুলিশ ট্রায়াল করলে ফাঁসির রায় আমরা করিয়ে আনতাম, কিন্তু বিচার হয়নি বলে আবার QR কোড দেখিয়ে টাকা তোলার নাটক, এসব কিন্তু আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। 9ই আগস্টের আগে পরে এরা নামবে। আগের বারে 9ই আগস্টের পর আমাদের অনেকের অভিজ্ঞতা ভালো নয়। আপনারা সঙ্গে ছিলেন বলে লড়া গেছে। খুব অপ্রিয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ 24 ঘন্টায় অ্যারেস্ট করেছে, যা করার করেছে, কিন্তু যেভাবে বিকৃত ওই ফেসবুক, আমি বলছি, কখনো 150 গ্রামের গল্প, কখনো রক্তমাখা গ্লাভসের গল্প দিয়ে মিথ্যাচার করে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারকে যেভাবে জর্জরিত করা হয়েছে, খুব দুর্ভাগ্যের বিষয়। আমাদের দলের অনেক রকম ভাবে যারা সুবিধাজনক জায়গায় আছেন তারা কিন্তু পাঁচিলে বসে দেখছিলেন, লড়াইটা দিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। আবার আসছে সেই সময়টা, নেতারা কে কি করছে, কার কখন মনে হবে, বলবে না, ছেড়ে দিন। একটা জিনিস আপনার কাছ থেকে আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, আর যেটা কাড়ার ভয় নেই। আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, সব চলে গেলেও এটা কাটতে পারবে না কেউ। দাঁড়িয়ে কথা বলছি কারণ পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। আমি দেখেছি গোষ্ঠী রাজনীতি আর চক্রান্ত কাকে বলে। তারপরেও মমতাদির বাইরে, দলের বাইরে যাওয়ার কথা কখনো ভাবিনি। এমন ভাবে থাকতে চাই আমরা সবাই, দল ঠিক থাকলে, মমতাদির ঠিক থাকলে আমরা সবাই আমাদের জায়গায় আছি, বাংলাও ঠিক থাকবে। ফলে আমি দলের ভালোটা নেব, দলের ভালো সময় মঞ্চে গিয়ে উত্তরীয় পরে লড়তে হবে বলে ভাষণ দেব, আর 9ই আগস্ট অভয়ার পর যখন বিরোধীদের কুৎসা হবে তখন আমায় খুঁজে পাওয়া যাবে না। এই পলিটিক্সের উপর নির্ভর করে দলকে ভালো করা যাবে না। ভিতটা শক্তিশালী আপনারা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে বারবার বলেন, সব নেতাকে সম্মান দিয়েও বলেন, কর্মীরাই আসল সম্পদ। আমি কৃতজ্ঞ, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমায় রাজ্যসভার সাংসদ করেছিলেন। ঈশ্বরের নামে বলছি, জীবনে একদিনের জন্য গাড়িতে MP স্টিকার লাগাইনি, কারণ আমার মন বলেছিল যেদিন ওটা খুলতে হবে সেদিন আমার পাশের বাড়ির লোকেরও মনে হতে পারে কি হলো, খুলতে তো হলো, সেই সুযোগটুকু দেওয়ার লোক কিন্তু কুণাল ঘোষ নয়। আমার মুখপাত্র কোনো লেটার হেড নেই, আমার জেনারেল সেক্রেটারি প্যাড নেই। আমি মনে করি
আমি যখন কথা বলবো আমি কুণাল ঘোষ বলছি, যতদিন ওই কুণাল ঘোষটার দাম আছে আমি আছি, যেদিন দাম থাকবে না 1000 দামি লেটার হেড ছাপিয়ে আমার কোনো অস্তিত্ব থাকবে না। তাই আপনাদের সঙ্গে আপনাদের মতো করে পথ চলতে চাই, যাতে আগামী দিন অনেকটা পথ আমরা সবাই, আপনাদেরও এখানে যারা এখন সবাই কালো চুল আছেন, একদিন কাঁচা পাকা হবে। আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকলাম। কাল সবাই চলুন পায়ে পায়ে, আজকে বিকেল থেকে রাত আর একটা ধাক্কা দেওয়া যাক, যে যেখানে আছে চলে আসুক ধর্মতলা। চলো, শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে চলুন আমরা সবাই মিলে ধর্মতলায় যাই। আর পরের 9ই আগস্ট সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ, আগস্ট মাসের 1-2 তারিখ থেকে শকুনের রাজনীতি শুরু হলেই কে কি নেতারা কোথায় আমরা কি করছি